মহা সংকটের মধ্যে পড়ে আছে দেশ। ভয়ঙ্কর সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশের জনগণ। এই সংকট যদি আর কিছুদিন দীর্ঘায়িত হয় তাহলে হয়তো আমরা অনেকেই না খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কি কি সংকট আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন, আপনাদের গায়ের কাটা শিউরে উঠবে। তখন চিন্তা করবেন কিছুদিন পরে তাহলে আমাদের কি হবে, আমরা কি করব, কই যাব, কি খাবো। এই সংকট থেকে যদি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে না পারে তাহলে ভাই আমাদের জন্য দুঃখ আছে। কি কি সংকট বাংলাদেশে চলছে, কি কি সংকট অপেক্ষা করতেছে সেই বিষয়টা আপনাদেরকে বলতেছি। তার আগে তারেক রহমানের সফর নিয়ে কয়েকটা কথা বলি। অনেকেই বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দিল্লি সফর করেন তাহলে বাংলাদেশ যে সংকটের মধ্যে আছে সেই সংকট থেকে কিছুটা মুক্তি পাবে। অতীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে যে বাংলাদেশ একটা সংকটের মধ্যে পড়ছে, আমাদের প্রতিবেশী দেশ সেই সংকট থেকে উতরিয়ে উঠতে সহযোগিতা করছে? অতীত ইতিহাসে এই ধরনের ঘটনা নাই। তবে এইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের জন্য বিশেষ প্রলোভন দেখানো হচ্ছে, বিশেষ বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। তার মানে এই কথা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের অতীতে যত প্রধানমন্ত্রী ছিল তারা যতবার সফর করছে তার চেয়ে বিশেষ কিছু সম্মাননা দিবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এরপরেও তারেক রহমান কেন দিল্লি সফর করছে না? দিল্লি থেকে বারবার আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে, সেই আমন্ত্রণ পত্রর কোনো সদুত্তর বাংলাদেশ কেন দিচ্ছে না? বাংলাদেশ পাল্টা কেন শর্ত দিচ্ছে? আজকে রুহুল কবির রিজভী স্যার বলছে কোনো দেশের একতরফা চাহিদার উপরে সম্পর্ক করবে না বাংলাদেশ। তার মানে নিশ্চিত বাংলাদেশকে একতরফা কোনো শর্ত কোনো দেশ দিয়েছে। এই কারণে বাংলাদেশের সরকার সেই দেশের সাথে সুসম্পর্ক করবে না বলে ইঙ্গিত দিচ্ছেন। অনেকেই যেটা বলছেন যে তারেক রহমানের উচিত দিল্লি সফর করা, তারেক রহমানের উচিত দ্রুত সফর করা। ভাই সফর করলে হবে কি? আমরা অতীতে কি দেখেছি? বাংলাদেশের কোনো সংকটে প্রতিবেশী দেশ হাত বাড়ায় নাই। যদি কিছুটা হাত বাড়াইছে সেটা বিপুল স্বার্থের বিনিময়ে, এবং সেই স্বার্থ এমনভাবে পাইছে যেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে মহা ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এখন দিল্লি সফর করলেই এই সংকটগুলো থেকে বাংলাদেশ পার দিতে পারবে বা বাংলাদেশ এই সংকট থেকে মুক্তি পাবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। যদি বাংলাদেশ সরকারও সেটা দেখতো তাহলে এতদিন দিল্লি সফর করত। তবে অনেকেই ভয় ভীতিও দেখানোর চেষ্টা করতেছেন, এত বড় দেশ, এই দেশের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ কোন শক্তিতে এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করছে, যেই দেশের তিন দিকে দাদাবাবুদের দেশ। এভাবে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। আমরা যদি গোলাম মওলা রনি স্যারের একটা ফেসবুক পোস্ট দেখি, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন ৫,০০০ বছর আগের শক্তিশালী একটা দেশকে কোন সাহসে ভাইজান না করতেছে দেখে আমি অবাক হয়ে যাই। কেন ভাই ৫,০০০ না ৫০,০০০ বছরের শক্তিশালী দেশ হলেও তার কি দাসত্ব বরণ করতে হবে আমাদের? আসলে কিছু কিছু অ্যাক্টিভিস্ট এবং কিছু কিছু ইনফ্লুয়েন্সারদের কথাবার্তা বা পোস্ট দেখলে অবাক হয়ে যাচ্ছি। তারা আসলে বাংলাদেশের নাগরিক নাকি দাদাবাবুদের দেশের নাগরিক, এইটা চিন্তার বিষয়। কেন তারা এই কথাগুলো বলছে, কি উদ্দেশ্যে বলছে আমার জানা নেই। তবে তাদের কথাবার্তা শুনলে মনে হয় কিছু না কিছু আছে। তারা মনে হয় কোনো না কোনোভাবে দাদাবাবুদের দেশের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত। না হলে বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিক হয়ে আপনি অন্য দেশের জুজুর ভয় কেন দেখাবেন ভাই? এটা তো উচিত না। যাই হোক, বাংলাদেশের সংকটগুলো এখন বাংলাদেশে গ্যাস সংকট চরমে, বিদ্যুৎ সংকট তো আছেই। গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকট যদি হয় তাহলে ভবিষ্যতে আর কি কি সংকট হবে সেইটা বলার আগে গ্যাস সংকটের বিষয়টা আপনাদেরকে বলি। এই পর্যন্ত প্রায় ৯০০ শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে গ্যাস সংকটে। চিন্তা করেছেন ৯০০ শিল্প কলকারখানা বন্ধ হওয়া মানে কি? এই ৯০০ শিল্প কলকারখানায় কতজন শ্রমিক আছে? এই শ্রমিকগুলো এখন কি করবে? যদি এই শ্রমিকগুলোকে এই শিল্প কলকারখানাগুলো যদি ছাঁটাই করে দেয় তাদের পরিবারের কি অবস্থা হবে? তাদের পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, কি খাবে?
এই প্রভাব যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরো শিল্প কলকারখানা বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি করে খাবো? আমরা কোন দিকে যাব? কি অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা? চিন্তা করছেন একবারও? বিদ্যুৎ সংকট তো চলতেছে। এখন এই শিল্প কলকারখানার যে গ্যাস সংকট, এটা সরকার কেন পূরণ করতে পারতেছে না? মানে কি সমস্যা এখন পর্যন্ত কিন্তু প্রকাশ্যভাবে আমরা জানতে পারতেছি না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই গ্যাস সংকট অতীত সরকারের পাপের ফল। এখন অতীত সরকার কি করে গেছে? অতীত সরকার কোন জায়গায় বাধা দিয়েছে? গ্যাস তো বাংলাদেশ থেকেই উত্তোলন করা হয়, হয়তো কিছুটা গ্যাস আমদানি করা হয়। তো কোন কোন জায়গায় সমস্যা, এর বিস্তারিত বর্ণনা আমরা কেন জানতে পারতেছি না? এটাও নিয়ে আসল চিন্তা ভাবনার বিষয়। এখন গ্যাস উত্তোলনের সমস্যা নাকি গ্যাস আমদানিতে সমস্যা? সমস্যাটা কোথায়? আপনারা চিন্তা করেন, বাংলাদেশে মোটামুটি এই শ্রমিক ফেডারেশন বা বিভিন্ন তথ্য অনুযায়ী 18,000 শিল্প প্রতিষ্ঠান রয়েছে বা শিল্প কলকারখানা রয়েছে যেগুলো গ্যাস দ্বারা চলে। এখন এই 18,000-এর মধ্যে যদি 900ই শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায়, দুঃখিত, 18,000 না, 1800 শিল্প কলকারখানা, তো 1800-র মধ্যে যদি 900ই বন্ধ হয়ে যায় তাহলে ভাই শ্রমিকগুলো কই যাবে? এই 900 শিল্প প্রতিষ্ঠানে কতজন শ্রমিক আছে? তারা কি করবে, কি খাবে? এর প্রভাব যদি আরো বাড়তে থাকে, আরো শিল্প কলকারখানা যদি বন্ধ হতে থাকে, একদিকে শ্রমিকগুলো যারা আছেন তাদের জীবিকা নির্বাহে ব্যাহত হবে, অপরদিকে এই শিল্প প্রতিষ্ঠান যদি এইভাবে বন্ধ থাকে তাহলে আমরা যে বৈদেশিক রেমিটেন্স পাই, অর্থাৎ এই শিল্প কলকারখানায় উৎপাদিত পূর্ণ বিদেশে রপ্তানি করা হয়, যার ফলে আমরা যে বৈদেশিক রেমিটেন্স পাই সেটা বন্ধ হয়ে যাবে। বিদেশি বায়ারগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আর চাইবে না। এখন তাহলে কি করা যেতে পারে? এই পরিস্থিতি আর কতদিন চলবে, কিভাবে চলবে? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট থেকে পুরোপুরি বের হয়ে আসতে আরো 2 বছর অপেক্ষা করতে হবে। আবার সরকারের এক এমপি এবং মন্ত্রী বলেছেন যে দিন গোনা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে এখন আমাদের কি হবে? এই শিল্প কলকারখানাগুলোর কি হবে? শিল্প কলকারখানার যে শ্রমিকেরা আছে তাদের কি হবে? এই সংকট যদি আরো তীব্র হয় তাহলে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। এই শিল্প কলকারখানার মধ্যে কিন্তু অনেক ধরনের শিল্প কলকারখানা আছে। এখন এটা যদি একের পর এক এইভাবে বন্ধ হয়ে যেতে থাকে তাহলে আমরা কই যাব, কি করব? এই শ্রমিক ভাইদের কি হবে? বাংলাদেশের কি হবে? আসলে আমরা কোনো নির্দিষ্ট সুরাহা পাচ্ছি না। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন সামনের সংসদ অধিবেশনে আগামী 10 বছরের পরিকল্পনা তিনি সেখানে তুলে ধরবেন এই বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। এখন আমরা সেখানে সেই দিকে তাকিয়ে থাকি এবং দেখি কি হয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে এই সংকট থেকে কি আমরা সহজেই মুক্তি পাবো, বা সরকার কি পারবে আমাদেরকে এই সংকট থেকে মুক্ত করতে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।